এই বিখ্যাত ইডেন গার্ডেনে শুরু হচ্ছে টাইগারদের সুপার 10 মিশন, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শুধু সুপার 10-এ এই ম্যাচই না, সব ম্যাচের সব ভেন্যু থেকে সর্বশেষ খবর জানিয়ে দিব আমি, হুমায়ুন কবির রোজ। এশিয়া কাপের অভিজ্ঞতায় আবারও পাকিস্তান বধের প্রত্যয়, টাইগারদের ফেভারিট মানছেন ভারতীয়রা। বাংলাদেশের সাইডে একটু বেশি ফেভারিট, কেন বাংলাদেশ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে এবং এক্সট্রা মোটিভেট হয়ে বাংলাদেশ নামবে। সিরিজ হারাইছে ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, তা আমাদের আশা আছে কি আজকে বাংলাদেশ জিতবে। আমাদের হিপি ফুররে এশিয়া কাপে বাংলাদেশ অনেক ভালো পারফর্ম করেছে, চান্স বাংলাদেশেরই আমার মনে হচ্ছে। 3 বিভাগে প্রতিপক্ষ পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, অভিমত সাবেক ক্রিকেটারদের। বাংলাদেশ টিমের ব্যাটিং অনেক বেটার দেন আমি বলবো পাকিস্তান, বোলিং আমি বলবো যে সমান সমান। আরেকটা জায়গায় আমি এগিয়ে রাখবো, আমাদের ফিল্ডিং ডিপার্টমেন্টটা ভালো দেন পাকিস্তানের চেয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামীর মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে, রিভিউ আবেদনের সিদ্ধান্তের কথা জানালেন নিজামী। বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ নেয়ার অভিযোগে তারেক ও বাবর সহ 4 জনের বিরুদ্ধে দুদকের মামলা বৈধ, হাইকোর্টের রায়। রিজার্ভের চুরি যাওয়া অর্থ সাদা করতে ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা, শুনানিতে ফিলিপিন্সের সিনেটর। সিআইডি তদন্ত দল গেল বাংলাদেশ ব্যাংকে। স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় কমেছে শিশু ও মাতৃমৃত্যু, বললেন প্রধানমন্ত্রী। নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর আহ্বান। এবং পণ্য পরিবহনে যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা, বিমানবন্দরের নিরাপত্তায় আন্তর্জাতিক মান নিশ্চিতের তাগিদ। শুরুতেই ওয়ার্ল্ড টি20-র খবর। সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম পর্বের ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়েই টাইগাররা সুপার 10 পর্ব শুরু করতে চায় বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও দলগত পারফরমেন্স দিয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানও জয় পেতে চায়। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ধর্মশালার পর্ব শেষ, এবার টাইগারদের মিশন সুপার 10, যেখানে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এশিয়া কাপে যে দলটির বিপক্ষে জয়ের স্মৃতিটা হয়তো এখনো সতেজ ক্রিকেটারদের, তারপরও আবার খেলাটা হবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। দীর্ঘ 25 বছর পর যে মাঠে আবারও লাল সবুজের জার্সি গায়ে নামবে বাংলাদেশ। গেল এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে 16 বছর পর জয় পায় টাইগাররা। এরপর থেকে পাকিস্তানকে পেলেই টাইগাররা হয়ে ওঠে দুরন্ত দুর্বার। সর্বশেষ 5টি ম্যাচেই জিতেছে টাইগাররা। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছে বাংলাদেশ, কারণ দলটির নাম পাকিস্তান, যাদের নামের পাশে তকমা আনপ্রেডিক্টেবল। তবে বাংলাদেশের লক্ষ্য যে জয় তা জানিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক। অবশ্যই আমরা জিততে চাই এবং আমরা ভালো খেলতে চাই, কিন্তু ফেভারিট কথাটা আমি অবশ্যই আনতে চাই না, কারণ এটা বললাম আগে যে টি20 খেলায় কোনো ফেভারিট নাই। আর যদি আপনি হিস্ট্রি দেখেন, পাকিস্তান ইজ মাচ বেটার সাইড, স্পেশালি টি20 ক্রিকেট। কিন্তু আমরা লাস্ট যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে আমার বিশ্বাস যে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারবো। সাকিব মাশরাফি ছাড়া বাংলাদেশের স্কোয়াডে থাকা বাকি সবারই জন্য ইডেন হবে নতুন অভিজ্ঞতা। এছাড়াও টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর হলো চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনুশীলনে পুরো রান আপে বল করেছেন এই বাঁহাতি পেসার। এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল পিএসএল এ এই পাকিস্তানি বোলারদের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক। মাঠে থেকে আমরা তার কাছ থেকে অনেক ইনফরমেশন নিতে পারবো, বিকজ ওর এটা কেকেআর পরে ওর সবসময় হোম গ্রাউন্ড থাকে। সো
আমরা অনেক হেল্প পাবো ওর কাছ থেকে। টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও জয়ের রেকর্ড আছে পাকিস্তানের। তারপরও বিশ্ব আসরের প্রথম ম্যাচে মাঠে নামবার আগে সতর্ক টি-20র সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে সৌম্যর চোখেই দেখছে তারা, যদিও তাদের জন্য চিন্তার কারণ অধিনায়ক শহীদ আফ্রিদির অসুস্থতা। তারপরও কোচের ভাবনায় শুধুই জয়। গত 1.5-2 বছর বাংলাদেশ যেভাবে খেলছে তারা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। এটা বড় মঞ্চ, এখানেও নিশ্চয়ই তারা নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে থাকবে। তবে আমরাও প্রস্তুত, ইতিবাচক ক্রিকেট খেলবে আমার ছেলেরা। বিশ্ব টি-20তে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার ইডেনে নিশ্চয়ই সেই ইতিহাসটাও রচনা করতে চাইবে মাশরাফিরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলকাতা, ভারত। এশিয়া কাপের পর আবারও পাকিস্তানের বিপক্ষে জয় পাবে টাইগাররা, এমন প্রত্যাশায় ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে উৎসাহ দিতে এখন কলকাতায় টাইগার সমর্থকরা। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে টাইগারদেরই ফেভারিট মানছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আর গণমাধ্যম কর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইডেন গার্ডেন্সের উইকেট। লাস্ট 5টা ম্যাচ পাকিস্তানকে হারাইছি, সো আমাদের মোমেন্টাম অনেক ভালো। ইনশাল্লাহ আমার মনে হয় আজকেও আমরা জিতবো। মনোবলটা আছে, এই মনোবলটা পাকিস্তানের চেয়ে অনেক বেশি। এশিয়া কাপে বাংলাদেশ অনেক ভালো পারফর্ম করেছে, ঠিক আছে, ফাইনালটা বাদ দিয়ে অনেক পুরোটাই ভালো পারফর্ম করেছে, অতএব চান্স বাংলাদেশেরই। বাংলাদেশের সাইডে একটু বেশি ফেভারিট, কেন বাংলাদেশ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে এবং এক্সট্রা মোটিভেট হয়ে বাংলাদেশ নামবে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ব্যাটিংয়ে বোলিংয়ে বহুত ভালো করছে। বাংলাদেশ খুব ভালো পরিবর্তন হয়েছে, আগের সিজনটা খুব সুন্দর খেলেছে এবং সিরিজ হারাইছে ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা। তা আমাদের আশা আছে কি আজকে বাংলাদেশ জিতবে। দর্শক, এই মুহূর্তে কলকাতার ইডেন গার্ডেন্সে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, ধন্যবাদ আপনাকে। ম্যাচের কথা বলার আগে এখন আমার কাছে যে সূত্র মতে কিছু তথ্য এসেছে সেটা যদি আপনাকে আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে তাসকিন আহমেদ যার বোলিং পরীক্ষা নিয়ে, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আইসিসি, সেটার ব্যাপারে আমরা বিভিন্ন সূত্র মতে কিন্তু জানতে পেরেছি ওই পরীক্ষাটা বেশ ইতিবাচক হয়েছে, যেটা টিম ম্যানেজমেন্টে জেনে গেছেন। এবং তাসকিনও হয়তো আজকে বল যখন করবেন, বল এই সংবাদ শোনার পর তারও কিন্তু কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে বাংলাদেশের ওপেনিংয়ে বোলিং কিন্তু তাসকিনই বল হাতে দৌড়াবে। আর তাসকিনের ব্যাপারে আরেকটা যদি বলি যে আসলে কোনটা বৈধ বল অবৈধ বল, আপনি যে ডেলিভারির সময় এই হাতের কোনো যদি আপনার 15 ডিগ্রি বেশি বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু অবৈধ বল, বা ওই বলার যদি পরীক্ষার পর সেটা প্রমাণিত হয় অবৈধ, সে কিন্তু নিষিদ্ধ হতে পারে। মাঠের বাইরে এই ছিল খবর, তবে আনুষ্ঠানিকভাবে আইসিসি 19 তারিখের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ফলাফলটা জানিয়ে দিবে। আর মাঠের খবর যদি বলি, সেটা হলো যেহেতু বাংলাদেশের খেলা একদম বলতে পারেন ঘরের উঠোনেই ম্যাচ হচ্ছে, কারণ এপার বাংলা ওপার বাংলার একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে, যে কারণে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা কিন্তু উচ্চ মূল্যের টিকিট সংগ্রহ করে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য গ্যালারি থেকে বাংলাদেশকে চিৎকার করবে। তামিম, বিশেষ করে তামিম এবং মুস্তাফিজের কথা বলছেন, সাকিবের কথা বলছেন, তারা কিন্তু সমর্থন দিবেন। একটা কথা বিশেষ করে বললে, যেহেতু ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে বাংলাদেশের হয়ে মাশরাফি আর সাকিব ছাড়া কিন্তু অন্য কারো কিন্তু এই গ্রাউন্ডে খেলার অভিজ্ঞতা নেই। বিশেষ করে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা আছে কিন্তু সাকিব আল হাসানের। আপনি জানেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে তিনি খেলে থাকেন এবং কলকাতার হয়ে এই পর্যন্ত অন্তত 7 থেকে 8টি ম্যাচ এখানে কিন্তু খেলেছেন। তারপর মাশরাফি খেলার অভিজ্ঞতা। এছাড়া যারা আছেন তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। ক্রিকেটে একটা ব্যাপার বলে থাকা ঐতিহ্যগত দিক থেকে, সেটা হচ্ছে বৃত্ত পূরণ। 3 বৃত্ত হলো ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডের লর্ডস, তারপরে মেলবোর্ন এবং আপনার ইডেন গার্ডেন, এই 3টি মাঠে খেলা হলোই আপনি হলো বৃত্ত পূরণ। এটা হলো প্রত্যেকটা দলের, যেমন ক্রিকেট দলের যেমন প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাই আজকে বাংলাদেশ পূরণ করবে। কারণ এর আগে বাংলাদেশের অনেক ক্রিকেটার বাংলাদেশ দলও লর্ডসে খেলেছে, মেলবোর্নে খেলেছে, এখন ইডেন গার্ডেনে খেলবে। ইডেন গার্ডেনের সবচেয়ে খেলার পজিটিভ দিক, ইতিবাচক দিক হচ্ছে কিন্তু এটা বাংলাদেশের যে হোম গ্রাউন্ডের ব্যাপারটা থাকবে, ঘরের যে একটা সাপোর্ট থাকে ঘরের মাঠে খেলার, ওই সাপোর্টটা, সমর্থনটা কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি পাবে। কারণ এই পর্যন্ত আমরা এই 1 নাম্বার গেটের থেকে যতটুকু দেখেছি, দর্শকরা এখানকার কলকাতার এবং বাংলাদেশ থেকে আগত মানুষরা যারা বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশ বলেই কিন্তু ভিতরে ঢুকেছেন, বেশিরভাগ ছিলেন বাংলাদেশি, যে কারণে একটা দর্শকদের সমর্থন বা মাশরাফিদের কিন্তু মাঠে খেলার সময় উজ্জীবিত করে রাখবে নিশ্চয়ই বলা যায়। রাজু, ফিরছে আপনার কাছে। কলকাতা ইডেন গার্ডেন্স থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর নাসিরনগর থেকে 3 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা টেলিফোনে কথা বলছি উজ্জ্বল চক্রবর্তীর সঙ্গে। উজ্জ্বল, শিশুরা কিভাবে নিখোঁজ হয়েছিল আর এ ব্যাপারে আর কি জেনেছেন আপনি? সাজান, আপনি জানেন নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার বালিয়া নদী থেকে 3 সহোদরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর 12টার দিকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন রাজা 5, বাদশাহ 4, সুলতানা 7। তারা আপন ভাই বোন, একই পরিবারের সদস্য, তারা আপন ভাই বোন। পুলিশ এবং এলাকাবাসীর সাথে আমি কথা বলছিলাম, তারা আমাকে যেমনটা জানিয়েছেন, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের সাত্তার মিয়ার 3 শিশু কন্যা, 3 ছেলে মেয়ে এবং তাদের মা লেবাননের প্রবাসী থাকেন। তারা 3 সন্তান। গতকাল দুপুর থেকে এই 3 সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তারা তাদের ফুফুর বাড়িতে থাকতেন। আজ দুপুরে এলাকার লোকজন তাদের লাশ বাঁশের বেমালিয়া নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তাদের লাশগুলো উদ্ধার করে। আমি এই ব্যাপারে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের সাথে। তিনি আমাকে পুরো ঘটনার সম্পর্কে জানিয়েছেন যে শিশুগুলো গতকাল বিকেল থেকে তাদেরকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর এলাকার লোকজন পুলিশকে জানিয়েছিল। পুলিশ কিন্তু ঘটনা শোনার পরে এলাকায় গিয়ে শিশুগুলোকে অনেক খুঁজেখুঁজি করেছেন, এলাকার মানুষের সাথে কথা বলেছেন, তারপরেও শিশুগুলো কোনো সন্ধান পায়নি। তবে আজ সকালে যখন নদীতে শিশুগুলোর লাশ ভাসতে দেখে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুগুলোর লাশ উদ্ধার করে। এই শিশুগুলোর মৃত্যুর আসলে কারণ কি, এই ব্যাপারে আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে প্রাথমিকভাবে পুলিশ যেটা ধারণা করছে যে শিশুগুলো নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে। তবে এই ব্যাপারে আমাকে পুলিশ বলেছে যে আরো অধিকতর তদন্ত করা হবে, তদন্ত করে আসলে বিস্তারিত জানা যাবে আসলে মৃত্যুর কারণ কি। আর আমি আগেই বলেছিলাম শিশুর তিনটির মা থাকে লেবাননে আর বাবা থাকে সিলেটে। আমরা জেনেছিলাম সিলেটে তার বাবা কোথায় কিভাবে আছে। আমাদের পুলিশ বলেছে তার বাবা সিলেটে একটি জায়গাতে, একটি শহরে মানে পেরিওয়ালা ব্যবসা করে, আর মা থাকে প্রায় গত 6 মাস যাবত। এই ছিল আমার কাছে প্রাথমিকভাবে শিশুগুলো সম্পর্কে তথ্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর নাসিরনগর থেকে 3 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত আমাদের টেলিফোনে জানাচ্ছিলেন প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী। নতুন নতুন রোগের চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের আরও গবেষণার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা তার সরকারের লক্ষ্য। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির 43তম বার্ষিক সম্মেলন উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের মানুষদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ছিল সরকারের নির্বাচনী অঙ্গীকার। আর এই লক্ষ্যের কথা মাথায় রেখেই দেশব্যাপী গড়ে তোলা হয়েছে 12,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক, যেখানে বিনামূল্যে রোগীদের দেয়া হচ্ছে 30 প্রকারেরও বেশি ঔষধ। চক্ষু চিকিৎসকদের এই সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, দেশের সব জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনেরও পরিকল্পনা আছে সরকারের। আর চিকিৎসা শাস্ত্রে গবেষণা আরো বাড়াতে ঢাকার পর চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও জানান তিনি। মানুষের চিকিৎসা সেবা দেওয়া এটা আমাদের কর্তব্য, বিশেষ করে আমাদের সরকার, আমরা সেটাই মনে করি। এবং বিভিন্ন ধরনের রোগ শোক এখন দেখা দিচ্ছে, নতুন নতুন আরো বেশি রোগ দেখা দিচ্ছে। তো সেগুলিও কিভাবে মোকাবেলা করা যায়, সেগুলির চিকিৎসা কিভাবে মানুষকে দেওয়া যায়, সেই বিষয়ে আরো সচেতনতা দরকার। মানুষের ভিতরে যেমন সচেতনতা এবং চিকিৎসা সেবাটাও আরো উন্নত মানের করে মানুষের দোরগোড়ায় সেই চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিশ্চিত করা হচ্ছে পুষ্টি নিরাপত্তা। আর এই কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। আমাদের লক্ষ্য যে দেশের মানুষ আরো উন্নতভাবে জীবনযাপন করবে, কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী না হলে পরে একটা দেশকে উন্নত করা যায় না। শিক্ষা, স্বাস্থ্য এগুলি মৌলিক অধিকার, সেগুলি নিশ্চিত করা। ইতিমধ্যে আমরা একটা যুগোপযোগী স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছি, যে স্বাস্থ্য নীতিমালার ভিত্তিতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। সম্মেলনে চোখের চিকিৎসায় বিশেষ অবদান রাখায় দিন মোহাম্মদ নুরুল হককে দেয়া হয় ডক্টর আলিম চৌধুরী স্বর্ণপদক। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ থেকে চুরি করা অর্থ বৈধ করতে ফিলিপিন্সের এক ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা। গতকাল সিনেটের শুনানিতে এমনটাই জানিয়েছেন ফিলিপিন্সের সিনেটর সার্জিও ওসমেনার। সিনেট শুনানি শেষে তিনি বলেন, কালো টাকা সাদা করার জন্য ক্যাসিনো একটি সহজ মাধ্যম এবং হ্যাকাররা অর্থ পাচারের জন্য ক্যাসিনোকে ব্যবহার করেছিল। শুনানিতে উপস্থিত ছিলেন অর্থ প্রেরণ সেবা সংস্থা ফিলরেমের প্রধান সালুট বটিস্টা।
এই সংস্থার মাধ্যমে পাচার করা অর্থ আদান প্রদান করা হয়। সিনেটর সার্জিও ওসমেনার এক প্রশ্নের জবাবে বটিস্টা বলেন, গেল 9 ফেব্রুয়ারি রিজাল কমার্শিয়াল ব্যাংক তার কোম্পানিতে $1.5 কোটি প্রেরণ করে। এছাড়া 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে তারা কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া বাকি আদান প্রদান সন্দেহজনক মনে হওয়ার পরও কেন তা গ্রহণ করলেন এমন প্রশ্নের জবাবে বটিস্টা বলেন, রিজাল ব্যাংকের সঙ্গে তাদের 18 বছর ধরে লেনদেন চলছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ। এ সময় চুরি যাওয়া অর্থের বাকি অংশ খুব শিগগিরই ফেরত আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকালে রাজধানী মোহাম্মদপুরে একটি সুপার শপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের এই ঘটনাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা একটা অ্যাক্সিডেন্ট এবং আমি মনে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। টাকা ফিরিয়ে আনার সকল রকম প্রচেষ্টা চলছে এবং আশা করি একটা ভালো ফলাফল পাওয়া যাবে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী সানবীর রূপল। এই ব্যাপারে সবশেষ খবর জানতে আমরা চলে যাব তার কাছে। রূপল, রাজু, গতকাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল এবং আজ সকাল থেকে কিন্তু মতিঝিল যে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু সিআইডির একটি প্রতিনিধি দল তারা পরিদর্শন করতে এসছেন এবং যেখান থেকে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বাজেটিং এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেই শাখায় কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সিআইডির দুইজন কর্মকর্তার নেতৃত্বে আরও কয়েকজন 4-5 জনের একটি টিম এখানে এসেছে এবং তারা অন্যান্য যে তাদের যে প্রযুক্তি বিশেষজ্ঞ সেরকম কয়েকজন লোকও তাদের সাথে আছেন। তো এখন বাজেটিং বিভাগের যে প্রধান কর্মকর্তা আছেন তার সাথে কিছুক্ষণ আগে তারা কথা বলেছেন বলে আমি শুনেছি। তো তারপরে তারা এখন মূল যে কার্যালয় সেই কার্যালয়ের ভবনটি তারা পরিদর্শনে আছেন। এখনো তারা এখান থেকে বের হয়ে যাননি। তবে আমরা কতক্ষণ আগে তাদের সাথে কথা বলার একটা চেষ্টা করেছিলাম, তবে তারা তদন্তের ব্যাপারে কোনো রকমের কথা বলতে রাজি হননি। এছাড়া গতকালকে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের 2জন ডেপুটি গভর্নর তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং সেই 2জন গভর্নর তারা আজকে সকালবেলা থেকেই ডক্টর নাজনীন সুলতানা তিনি কিন্তু অফিসে আসেননি। তবে অন্য যে আরেকজন ডেপুটি গভর্নর যাকে অব্যাহতি দেওয়া হয়েছে আবুল কাশেম, তিনি কিন্তু অফিসে এসেছিলেন এবং তার ব্যক্তিগত কিছু কাজ তিনি করে কিছুক্ষণ আগে অর্থাৎ 1টা থেকে 1:30 নাগাদ তিনি বাংলাদেশ ব্যাংকের থেকে বের হয়ে গেছেন। তখন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনিও কিন্তু কথা বলতে রাজি হননি। তো এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ আমাদের সাংবাদিকদের কোনো রকমের তথ্য দেওয়া হয়নি তদন্তের ব্যাপারে বা মামলার ব্যাপারে অথবা অন্য কোনো বিষয় এই রিজার্ভের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে। তবে আমরা শুনেছি যে গতকালকে 2জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরও কয়েকজন কর্মকর্তার নাম শোনা যাচ্ছে যাদেরকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে কথা চলছে, এরকমই আমরা শুনতে পাচ্ছি। তবে বিষয়টা কি কতটুকু সত্য এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি। তো বাংলাদেশ ব্যাংকের এই তদন্ত কর্মকর্তারা তারা এখান থেকে পরিদর্শন শেষে সিআইডিতে একটি ব্রিফিং করার কথা আমরা শুনতে পাচ্ছি, তবে তারা এখনো ব্রিফিং করবেন কিনা সে ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এখন পর্যন্ত এইটুকু ছিল আমার কাছে তথ্য। রাজু, সহকর্মী সানবীর রূপল জানাচ্ছিলেন যে সিআইডির একটি তদন্ত দল বাংলাদেশ ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছেন। রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ বা অব্যাহতিকে যথেষ্ট সমাধান হিসেবে দেখছেন না অর্থনীতিবিদরা। তারা বলছেন এই পদত্যাগের মাধ্যমে ঘটনার দায় মুক্তি সম্ভব নয়। অর্থ চুরি বা জালিয়াতির ঘটনা ঠেকাতে নতুন গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দক্ষতা আরও বাড়াতে হবে বলে পরামর্শ দিয়েছেন তারা। আর্থিক নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পুনর্বিন্যাসের প্রয়োজন আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার বলেও মনে করছেন তারা।
রিজার্ভ চুরির ঘটনায় একদিকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদ থেকে ডক্টর আতিউর রহমানের পদত্যাগ, অন্যদিকে দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও মোহাম্মদ আবুল কাসেমকে তাদের পদ থেকে দেয়া হয় অব্যাহতি। একই ঘটনায় ওএসডি করা হয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ডক্টর এম আসলাম আলমকেও। তবে এভাবে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ বা অব্যাহতি দেওয়ার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের আর্থিক ঝুঁকি কমানো বা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পদত্যাগের মাধ্যমে এই ঘটনার দায়মুক্তি ঘটবে না উল্লেখ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার কথাও বলছেন তারা। বাংলাদেশ ব্যাংকের ভেতরের গুরুত্বপূর্ণ প্রভাবশালী যারা ওই বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট বলির পাঠা বানানো হবে কিংবা কিছু লোককে দায়মুক্তি দেওয়া হবে, এইরকম একটা যদি উদ্দেশ্য থাকে সেটা একটা আরো ভয়ঙ্কর বিপদের দিকে বাংলাদেশের অর্থনীতিকে ঠেলে দেওয়া হবে। তো এই অরক্ষিত অবস্থাটা একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাবে যদি এটা যথাযথ অনুসন্ধান এবং বিচার না হয়। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ডক্টর আতিউর রহমানের পদত্যাগের পর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবির। নিয়োগ দেওয়া হবে নতুন ডেপুটি গভর্নরও। ব্যাংকিং চ্যানেলের আর্থিক লেনদেন ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন শীর্ষ কর্মকর্তাদের ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সামগ্রিকভাবে সিস্টেমের কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট দরকার এই ধরনের ইন্টারনেট বেস ট্রানজাকশনের ক্ষেত্রে, সেই জন্য যে ধরনের পরিবর্তন আনা দরকার ব্যবস্থাপনায় এবং যন্ত্রপাতিতে এবং প্রশিক্ষণের ক্ষেত্রে সেই জিনিসগুলো যেন নেওয়া হয়। আর্থিক খাত এবং ব্যাংকিং খাতে যারা কিনা বিভিন্ন ধরনের লেনদেনের সাথে জড়িত তাদের জন্য একটি সাইবার নীতিমালা প্রয়োজন। বাড়তি একটি বাজেট দরকার হবে এবং বাজেটটি বেশ বড় হয়তো অ্যামাউন্ট এখন থেকে প্রতি বছর হয়তো এই সাইবার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হয়তো রাখতে হবে। এ ধরনের ঘটনা ঠেকাতে অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত ব্যাংকিং কমিশনের কার্যপরিধির আওতা বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণেরও কথা বলছেন তারা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে বিমানে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। সারা বিশ্বে সন্ত্রাসী হামলার হুমকিকে আমলে নিয়ে বিমানবন্দরের নিরাপত্তাকে আন্তর্জাতিক মানের করার আহ্বান তাদের। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে দেশের নিরাপত্তা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে বিমানবন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করতে হবে। বিস্তারিত হাজারা শিল্পী রিপোর্টে। বাংলাদেশ থেকে বিমানে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় এখনো আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন প্রভাব না পড়লেও এটি দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের সংকট বলে মনে করছেন কূটনীতিকরা। এদিকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি এবং সরকারি সাম্প্রতিক উদ্যোগে ইতিবাচক ফলাফলের সম্ভাবনা দেখলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার ঘাটতি পূরণ করেই আন্তর্জাতিকভাবে আস্থা অর্জন সম্ভব বলে মনে করেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে ব্রিটিশ পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিমানবন্দরের নিরাপত্তা নিজস্ব দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মত তাদের। হয়তো আমাদের জন্য একটা ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। ব্রিটিশ বা অন্যান্য পশ্চিমা জগৎ যারা আছে তারা চায় যে আপনার চিঠিতে আপনি বলেছেন আপনি সর্বোচ্চ পর্যায়ে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন, কিন্তু তারা মনোযোগ দেবে যে নিরাপত্তার বিষয়টাতে আমরা কতটা নিশ্চিত। আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে যে নিরাপত্তার দায়িত্বটা কিন্তু আমাদেরই করতে হবে। এয়ারপোর্ট ম্যানেজমেন্ট এবং এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হবে, টেকনিক্যাল ইনভেস্টমেন্ট করতে হবে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিরাপত্তার শঙ্কা দূর করে অন্যান্য দেশের মতো বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ তাদের। টিকে থাকতে হলে আমাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বড় বড় এয়ারপোর্ট যেগুলো আমরা মনে করি সিঙ্গাপুর, লন্ডন, হিথ্রো, জেএফকে, নিউ ইয়র্কের, এগুলো সব প্রাইভেটাইজড, সব প্রাইভেট এবং কম্পিটিশনে তারা কাজ করছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে সরকার নিয়ন্ত্রিত হওয়াতে সারা জীবনের জন্য চাকরি আছে, ট্রেড ইউনিয়ন আছে, আপনি অদক্ষ কর্মচারীদেরকে বের করতে পারছেন না। এভাবে কিন্তু আধুনিক বিশ্বে টিকে থাকাটা কঠিন। নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে গত ৮ মার্চ ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় যুক্তরাজ্য। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় হামলা চালিয়ে মেয়ের বাবাকে হত্যা, ৭ জন আটক। এবং বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না দাবি টেলিযোগাযোগ মন্ত্রীর। বললেন জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যাচাই করা হচ্ছে।
মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামী রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। সকালে তার আইনজীবীরা গাজীপুরের কাশিমপুর কারাগারে তার সাথে দেখা করলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে সকাল 9:30টার দিকে মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরোয়ানা পৌঁছানোর পরপরই তাকে পড়ে শোনানো হয়। এর আগে মঙ্গলবার রাতে মৃত্যু পরোয়ানা জারি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারাগারের পাশাপাশি পরোয়ানা স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়েও পাঠানো হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 29 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। সালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মজিদ মাওলানা ও খালেক তালুকদার সহ নেত্রকোনার 6 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে 8 জন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, ঘরবাড়িতে আগুন দেয়া, মালামাল লুট করা ও একজনকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। সকালে ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংস্থাটি। অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আব্দুর রহমান ছাড়া বাকি 5 জনই পলাতক। মুক্তিযুদ্ধের সময় এরা সকলেই নেজামে ইসলামী পার্টি ও মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলেও জানিয়েছে তদন্ত সংস্থা। বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 জনের বিরুদ্ধে দুদকের মামলা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিচারিক আদালতে মামলা চলবে বলেও আদেশ দেন আদালত। সকালে বিচারপতি রুহুল কুদ্দুস তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলা বাতিল চেয়ে তারেক রহমান সহ 4 জনের আবেদনই খারিজ করে দিয়ে এই আদেশ দেন। একই সাথে তাদের জামিন বহাল রেখেছেন আদালত। তবে জামিনের অপব্যবহার করলে বিচারিক আদালত তাদের জামিন বাতিল করতে পারেন বলেও রায়ে উল্লেখ করা হয়। 2006 সালের 4 জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির খুন হলে ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করে দুদক। এই মামলায় 2008 সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। পরে এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই 4 আসামি। আমরা মনে করি এই মামলাটা চলতে পারে না এবং এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দুদক সরকার পরবর্তী পর্যায়ে এই সরকার দুদককে ব্যবহার করে তারেক রহমানকে এই মামলায় জড়িত করেছে। সহকারী শুনে যে রায় দিয়েছেন তার সংক্ষিপ্ত সার হলো রুলগুলি খারিজ করে দেওয়া হলো, স্টে ভ্যাকেট করে দেওয়া হলো এবং নিম্ন আদালতে মামলা চলতে আইনগত কোনো বাধা নাই এবং আদালত এও বলেছেন ওনারা জামিনে থাকবেন। যদি কেউ জামিনের মিসইউজ করেন ট্রায়াল কোর্টের একটা লিবার্টি থাকবে জামিন কেটে দেওয়া। 3 বিভাগেই প্রতিপক্ষ পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বাড়তি পাওনা হিসেবে রয়েছে টাইগারদের ভালো ফিল্ডিং। আর নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ বলেই সম্ভাবনাটা দুদলেরই সমান। তবে আফ্রিদিদের বিপক্ষে সঠিক পরিকল্পনা জয়ের পথে এগিয়ে রাখবে মাশরাফিদের, এমনটাই মত এদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। পাকিস্তানের পেসার আমিরের বিপক্ষে সাবধানী হওয়ার আমন্ত্রণ সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরুর। বাংলাদেশ টিমকে অনেকখানি এগিয়ে রাখবো পাকিস্তানের চেয়ে, বিকজ বাংলাদেশ টিমের ব্যাটিং অনেক বেটার দেন আমি বলবো পাকিস্তান। বাংলাদেশ টিমের ব্যাটিং অনেক ভালো, বোলিং আমি বলবো যে সমান সমান, কারণ তাদেরও ভালো ভালো বোলার আছে, আমাদের ভালো আছে, একটু আমাদের অ্যাডভান্টেজ আছে। মোস্তাফিজ যদি খেলে তাহলে একটু অ্যাডভান্টেজ আছে, কিন্তু বোলিং ডিপার্টমেন্ট আমি সমান সমান। আরেকটা জায়গায় আমি এগিয়ে রাখবো আমাদের ফিল্ডিং ডিপার্টমেন্টটা ভালো দেন পাকিস্তানের চেয়ে। আমাদের হচ্ছে খুব পজিটিভ মুড নিয়ে দেখবো পাকিস্তানের জন্য একটা হলো একটু বাড়তি প্রেশার, মিস্টেক কম করলে ইনশাল্লাহ আমরা এই ম্যাচে জিতবো। আমিন ইনফর্ম আমিনকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারলে আমরা সাকসেস হয়ে যাব। তামিম যে ফর্মে আছে, সৌম্য যেমন খেলছে, আমার মনে হয় না খুব বড় একটা অসুবিধা হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে বিতর্ক ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই পদ্ধতিতে আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না, কেবল জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যাচাই করা হচ্ছে। সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ডের রেজিস্ট্রেশন কার্যক্রম বিষয়ে সব মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, আঙুলের ছাপ তৃতীয় পক্ষের হাতে যাবার কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। আঙ্গুলের ছাপ যেটি আমরা বায়োমেট্রিক মেশিনে দিচ্ছি সেটি রিয়েল টাইমে হচ্ছে
এবং সেটি যাচ্ছে এনআইডিতে। এনআইডি তথ্য ভান্ডারে সংরক্ষিত আছে ইতিমধ্যেই আপনাদের আঙুলের ছাপ, আপনাদের তথ্য, সেটির সঙ্গে যাচাই করে বলা হচ্ছে সঠিক কি সঠিক নয়। আমরা কেন এটি করছি সেটির পেছনেও কিন্তু একটি অনিয়মতান্ত্রিকতার একটি ইতিহাস রয়েছে, যেখানে আমরা দেখেছি যে একটি এনআইডির বিপরীতে 60,000-এর মতো সিম নিবন্ধন হয়েছে। চিত্রটি অবশ্যই ভয়াবহ। সেই চিত্রটি থেকে আমরা মালিকানাটা পরিবর্তন করতে চাচ্ছি। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, গত 7 বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিপ্লব ঘটেছে এবং বিনিয়োগ অব্যাহত থাকলে এ খাত আরো উন্নত হবে। জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। 5 দিনের এ মেলা শুরু হয়েছে গত 14 মার্চ এবং শেষ হবে আগামী 18 মার্চ। বাংলাদেশের হয়ে সজীব ওয়াজেদ জয় ছাড়াও মেলায় আরো অংশ নেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 1,75,000 বর্গমিটার জায়গা জুড়ে আয়োজিত 31তম সিবিট মেলায় 70টি দেশ অংশ নিয়েছে। The next 11 by Goldman Sachs. As in, after the BRICS, Bangladesh is one of the next 11 countries that is poised to rise on the global stage. JP Morgan considers this one of the frontier 5. And again, people are always shocked when I tell them this, that today, Bangladesh is the 3rd fastest growing economy in the world. We are second only to India and China. দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। নারায়ণগঞ্জে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় মেয়ের বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। গত রাত 3টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় 7 জনকে আটক করলেও প্রধান অভিযুক্ত তুহিনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মাস 6 আগে নারায়ণগঞ্জের ভুইগড় এলাকায় দিনমজুর মরিন্দ্রচন্দ্রের মেয়ে ঝর্ণার সঙ্গে এক পুজোয় পরিচয় হয় একই এলাকার তুহিনের। এরপরই তুহিনের পক্ষ থেকে আসে বিয়ের প্রস্তাব। তবে সেই প্রস্তাবে সাড়া না দিলে নানাভাবে হুমকি দিয়ে আসছিল তুহিন ও তার বন্ধুরা। নাম্বার নিয়ে কথা বলতো, আর ও কথা না বললে যে হুমকি দেওয়া হয়েছিল, ওরা নাকি পিস্তলও দেওয়া হয়েছে। যদি আমার সাথে কথা না বলিস তাহলে মাইরা ফেলাম। পরে এরকম কথা বলতো। তারপরে একদিন বাবা জানার পরে বলে যে জন আর কথা বলিস না, কিছু হইব না, আমার মারা এত সহজ না। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা ওদের সাথে কি হয়েছে নাকি কালকে এসে এই ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে বুধবার রাত 3টার দিকে মনিন্দ্রচন্দ্রের বাড়িতে হামলা চালায় তুহিন ও তার সহযোগীরা। এ সময় বাধা দেয় ঝর্ণার বাবাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গলায় বুঝ দেওয়া হয়, গালে দেয়, আর হাতে একটা বুঝ দেওয়া হয়। বুঝ দেওয়ার বাবা ওই রক্তাক্ত অবস্থায় ছেলেটি গলা ধরে রাখে। বাসা ভিতরে আমি ওই বাড়িটা ওই বুদাম বেটে চারি করে সেগুলো খালা এই ঘটনা আমি বাইরে নিলে যে একটা লোক মেরে লেছে। পরে আমি এবার শুনলাম, শুনি না আমরা সবাই এলাম, আইয়া পড়ার লাশ পাইনি। পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে মাইক্রোবাস চালক সহ 2 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো 5 জনকে আটক করা হয়। এই পরিকল্পনায় সে 2টা মাইক্রোবাস নিয়ে আসছে, আসার পরে বাবাকেই আঘাত করছে, অন্য কেউ এরকম গুরুতর আঘাত নাই। তার মধ্যে একজনকে ঘটনাস্থলেই তারা ধরে ফেলছে, আর বাকি 6 জন আমাদের পার্শ্ববর্তী পুলিশ চেকপোস্ট ছিল, পুলিশ চেকপোস্টে তাদেরকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত তুহিনকে এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। পাকিস্তানের পেশোয়ারে সরকারি বাসে বোমা হামলায় নিহত 15, দায় স্বীকার করেনি কেউ। শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাজধানীর উত্তরের 13টি থানার কয়েক লাখ গাড়ি ও চালকের জন্য তৈরি করা হয়েছে বিআরটি এর 3 নম্বর কেন্দ্র। মাসে কমপক্ষে 15,000 পরিবহন ও চালক নিবন্ধন, নবায়ন এবং নাম পরিবর্তন করে শাখাটি। অথচ এখানে পরীক্ষা নেওয়া বা পার্কিং এর জন্য নেই কোনো নিজস্ব জায়গা কিংবা অবকাঠামো। তাই কাঙ্ক্ষিত সেবা পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ চালক ও মালিকদের। তবে বিআরটি এর দাবি, পরিসর ছোট হলেও আলাদা শাখা খুলে সেবা দিচ্ছেন তারা।
আর সমস্যা সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে একটি বাড়ি ভাড়া নিয়ে 2015 সালের জুন মাসে শুরু হয় বিআরটি এর 3 নম্বর জোনের কার্যক্রম। কাগজপত্র সংগ্রহের পাশাপাশি এখানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেক চালক ও মালিক সনদ সংগ্রহ ও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য আসেন, কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই কাজে অংশ নিতে হয় তাদেরকে। বালুর মধ্যে এক্সামটা ঠিকভাবে প্রপারভাবে দেওয়া যাচ্ছে না। আমি অনেক সব যদি এক্সপার্ট হয়েও দেন না, সেখানে ফেল হওয়ার একটা পসিবিলিটি থাকে। যে পরিমাণ গাড়ি ঘোড়া আসছে পার্কিং করে রাখার পরে আমাদের পরীক্ষা দেওয়ার জায়গাটাও কমে যাচ্ছে। এক জায়গায় ফিটনেস পরীক্ষার পর অন্য জায়গায় যেতে হয় ডিজিটাল নম্বর প্লেট লাগানোর জন্য। তবে কোনো সীমানা প্রাচীর না থাকায় মালিক ও চালকরা থাকেন গাড়ি হারানোর আতঙ্কে। কর্মকর্তারা জানান, পরীক্ষা নেওয়া ও গাড়ি পার্কিং এর কাজ চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে। মোট 13টা থানা নিয়ে গঠন করা হয়েছে। মেট্রো 3 সার্কেল, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, গাড়ি রেজিস্ট্রেশন ইত্যাদি যে সেবা, বা তাতে প্রায় 500+ উপরে আমরা সেবা দিতেছি। কেরানীগঞ্জের ইকুরিয়া ও মিরপুর কার্যালয়ের মতো উত্তরাতেও নিজস্ব ভবন ও অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান কর্মকর্তারা। 2018 সাল পর্যন্ত আমরা এই 3 বছরের ভিত্তিতে এগ্রিমেন্টের মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে এই ভাড়াটা নিয়েছি। এর ভিতরে যদি আমরা ভালো কোনো প্রক্রিয়া বা ভালো জায়গা যদি পাই, তখন আমরা এখান থেকে আমরা চলে যেতে পারবো। তবে এটা প্রক্রিয়া চলছে আর কি। দালালদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা ও গ্রাহকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে সেবার উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য পরিবহন মালিক ও চালকদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের পেশোয়ারে সরকারি বাসে বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। এ ঘটনায় 25 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। পেশোয়ারের সচিবালয়ে চাকরিজীবীদের আনা নেয়ার কাজে ব্যবহৃত একটি বাসে এই বোমা বিস্ফোরণ ঘটে। এতে পুরো বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসটিতে আগেই পেতে রাখা বোমাটি রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কারো পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি। এই ঘটনার পর পেশোয়ার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওয়ার্ল্ড টি-20 সুপার 10-এর বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। 2010 ও 2012 সালে যথাক্রমে ওয়ার্ল্ড টি-20 শিরোপা হাতে নেয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কাগজে কলমে টি-20-র বড় দল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলে ক্রিস গেইল, স্যামুয়েলস, ব্রাভো, রাসেলস তো আছেনই। অধিনায়ক স্যামিও কম যান না। ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফরম্যাটে যেন আলাদা গুরুত্ব বহন করে ক্যারিবীয়রা। অন্যদিকে টি-20 ফরম্যাটে ভিন্ন এক দল নিয়ে মাঠে নামে থ্রি লায়ন্সরা। যে দলের মূল চালিকা শক্তি অ্যালেক্স হেলস, বেন স্টোকসের মতো টি-20 বিশেষজ্ঞরা, সাথে থাকবেন স্থিতিশীল এড্রিয়ান মর্গান, জো রুটরা। তবে মুম্বাইয়ের মাঠে ইংলিশদের জন্য ক্যারিবীয়দের বড় প্রতিপক্ষ হতে পারে প্রচন্ড গরম। ম্যাচ চলাকালীন মুম্বাইয়ের তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে টাইগারদের সুপার 10 মিশন। আবারও পাকিস্তান বধের প্রত্যয়। বাংলাদেশকে ফেভারিট মানছেন ভারতীয়রা। যুদ্ধাপরাধী জামাত নেতা নিজামীর মৃত্যু পরোয়ানা এখন কাশিমপুর কারাগারে। রিভিউ আবেদনের সিদ্ধান্তের কথা জানালেন নিজামী। রিজার্ভের চুরি যাওয়া অর্থ সাদা করতে ক্যাসিনো কর্মকর্তাকে $3 কোটি দেয় হ্যাকাররা। শুনানিতে ফিলিপিন্সের সিনেটর। সিআইডি তদন্ত দল গেল বাংলাদেশ ব্যাংকে। স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় কমেছে শিশু ও মাতৃ মৃত্যু, বললেন প্রধানমন্ত্রী। নতুন নতুন রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর আহ্বান। এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ নেয়ার অভিযোগে তারেক বাবুরের বিরুদ্ধে দুদকের মামলা বৈধ, হাইকোর্টের রায়। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।